When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে জাপানি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা রক্ষায় হামলা বন্ধে নাগরিকদের আহ্বান। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির স্থায়ী কমিটির। দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে জামায়াতের আমির। বাজারে কাটছে না বোতলজাত সয়াবিনের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও রাজধানীতে অপরিবর্তিত, সবজির বাজারে স্বস্তি। প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করছে চিটাগং কিংস। ট্রফি ধরে রাখতে চায় ফরচুন বরিশাল। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন। সম্প্রতি জাপানের NHK সম্প্রচার মাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি। কিভাবে দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন সে কথাও সাক্ষাৎকারে জানান ডক্টর ইউনুস। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিবৃতিতে আরও বলেন, আইন শৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্বে ভুল বার্তা দিবে। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সময় যত ঘনিয়েছে জাতীয় নির্বাচন নিয়ে বেড়েছে আলোচনা। কবে হবে পরবর্তী নির্বাচন, এ প্রশ্ন ততই হয়ে উঠেছে প্রাসঙ্গিক। এর আগে প্রধান উপদেষ্টা এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের আভাস দিলেও সম্প্রতি আবার নতুন করে জানালেন নির্বাচনের সম্ভাব্য সময়। জাপান সরকারের NHK সম্প্রচার মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতিতে কোনো নাগরিকের জানমালের ক্ষতি না করা এবং হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, এ মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দিবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে বসে তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন প্রয়োগকারী সংস্থা। জুলাই গণ অভ্যুত্থানে ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করে ৫ আগস্ট জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নেয় ভারতে। এর মধ্যেই ঠিক ৬ মাস পরে ৫ ফেব্রুয়ারি লাইভে এসে যে উস্কানিমূলক বক্তব্য দেয়, তারই প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে তৃতীয় দিনের মতো চলছে ভাঙচুর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি, যা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। একই সঙ্গে বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা ও গণহত্যার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এদিকে নিম্ন আয়ের মানুষ যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন ভবন থেকে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাঙা ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। তৃতীয় দিনে এসকেভেটর না থাকলেও বিক্ষুব্ধ জনতার হাতুড়ি, শাবলের আঘাতে ভাঙছে অবশিষ্ট অংশ। শুক্রবার সকাল থেকেই ধানমন্ডি ৩২-এ শুরু হয় ভাঙচুর। ঝুঁকিপূর্ণ ভবনটি দেখতে ঢল নামে সাধারণ মানুষের। ভাঙা কংক্রিট আর আসবাব পোড়া ছাইয়ের মধ্যে খোঁজ চলে লোহালক্করের। নিম্ন আয়ের মানুষ যে যার মতো এসব সংগ্রহ করে নিয়ে যান নিজ গন্তব্যে।
সাধারণ মানুষ বলছে ইতিহাসের স্মৃতি বিজড়িত এই ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দায় শেখ হাসিনা আর তার স্বৈরাচারী মনোভাবের। সবকিছুর শুরু হয়েছে এই 32 নাম্বার থেকে। তো ওইভাবে যদি বলেন তো এই 32 নাম্বারের প্রতি মানুষের আসলে ক্ষোভ বলেন, রাগ বলেন, মানে এগুলার কোনো কমতি নাই। এই তৃপ্ততরপুরেই মানুষ আজকে তাদের এই পরিণতি, এবং কি উনি বিদেশে বৈশা যে জিনিসটা করতেছেন ভারতে বৈশা, উনি যদি এই জিনিসগুলো না করতেন তাহলে হয়তো আজকে এই জিনিসটা হতো না। সে যে ভাষণ দিছে, এই ভাষণের মধ্যে সে কোনো ক্ষমা চাইছে জাতির কাছে? কোনো কিছুই চাই নাই। তাহলে জাতি কি করবে? সে ওই দেশে বসে আবার এই দেশে ষড়যন্ত্র করতেছে। 32 নম্বরে আসা উৎসুক জনতার প্রত্যাশা এই পরিণতি আগামীতে শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে যে কোনো স্বৈরাচারের উত্থান। আমরা ভবিষ্যতে যেন শুধু আমরা বলি যে রাজনৈতিক দল শিক্ষা নিক না, আমরা জনগণরা শিক্ষা নিই। এরকম স্বৈরাচার আমরা হইতে দেব না, আমরা ভোট দেব যোগ্য লোকের। আসলে ক্ষমতায় যখন যায় মানুষ তখন আর বুঝতে পারে না তার এই পরিণতির কথা, কেউ চিন্তা করে না। তাকে যে ক্ষমতা থেকে যাইতেই হবে এটা চিন্তা করে না, তাকে ক্ষমতা এই পরিণতি তার অনিবার্য ছিল। আমি মনে করি এটা তার শাসন ক্ষমতার মানে এটা সর্বশেষ বহিঃপ্রকাশ। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত ছাত্র জনতা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন ধানমন্ডি 32-এ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পরপরই কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় বেড়েছে। ছাত্র জনতার যেই স্বতঃস্ফূর্ত একটি দেখতে আসা, অর্থাৎ 32-এর যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে ক্রমে পর্যায়ক্রমে স্লোগান হচ্ছে, বিভিন্নভাবে মানুষ আসছেন, ঘুরে দেখছেন। এই যে বাড়িটি 32 নম্বর, এই বাড়িটির কিন্তু 4 ভাগের 3 ভাগে ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ছাত্র জনতা যারা আসছেন ঢাকা থেকে, ঢাকার আশপাশে সব মানুষজন এখানে এসছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এখন পর্যন্ত ক্রমে মিছিল করছেন যাতে ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই বাংলাদেশে ফিরে আসতে না পারে, এবং তার বক্তব্যকে কেন্দ্র করে 6 মাসের পূর্তিতে ছাত্রদের উপরে যেই বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে এই শিক্ষার্থীরা 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলার জন্য, অর্থাৎ ফ্যাসিস্টদের কোনো চিহ্ন ঢাকা শহরে এবং বাংলাদেশে রাখবেন না এমন স্লোগান দিয়ে 32-এর বাড়ির উপরে ছাত্র জনতা একসাথে এসে গুড়িয়ে দেয় বিভিন্নভাবে, এবং সেই ইতিমধ্যেই 3 দিন অতিক্রম হয়ে গিয়েছে। এবং বব জাস্টিসে এখানে যারা এসছেন, অর্থাৎ যারা এখানে রয়েছে সবাই বলছেন একটা, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ পরিপূর্ণভাবে যে ফ্যাসিস্ট মুক্ত এবং একনায়কতন্ত্রের যে মুক্তি সেটি মিলবে না। এর পাশাপাশি আমরা দেখেছি 2014, 2018 এবং 2024-এর যেই একনায়কতন্ত্রী, অর্থাৎ একপাক্ষিক নির্বাচন, যেই নির্বাচনে জনগণ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ কিন্তু ভোট দিতে পারেনি, তার যেই আক্ষেপটি সেটিও কিন্তু রয়েছে, এবং যার ফলশ্রুতিতে এবং শেখ হাসিনার এই যে একনায়কতান্ত্রিক মনোভাব, যার কারণে 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন এবং তিনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এবং এটি একটি শিক্ষণীয় বিষয়। এখানে যারা ঘুরতে আসছেন তারা বলছেন যাতে ভবিষ্যতে যারা সরকার গঠন করে তারা এই যে নিশ্চিহ্ন করে দেওয়া 32 নম্বরের বাড়িটি, এই নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য থেকে যাতে এটি প্রমাণিত হয় যাতে কোনো ফ্যাসিস্ট অথবা একনায়কতান্ত্রিক কোনো সরকার ক্ষমতায় আসলেও তারা যাতে জনগণকে তাদের প্রতিপক্ষ মনে না করে, এবং প্রতিপক্ষ যদি মনে করে আবারও শেখ হাসিনার মতো আচরণ করলে তাহলে তাদের পরিণতি কি হবে সেটা ভেবে দেখার জন্য সবাই বলছেন। এছাড়া এখানে যারা ঘুরতে এসেছেন তারা বলছেন দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের জাস্টিস প্রয়োজন, এবং যাতে কোনো সিন্ডিকেট বাংলাদেশে না থাকে, এবং সবকিছু ক্ষমতার উৎস জনগণ, এটি চিন্তা করে মানুষজন যাতে তাদের ভবিষ্যৎ রাজনীতি স্থাপন করে, এবং যারাই রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাদেরকে একটা কথাই বলছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা আর কথা চিন্তা করে এবং তাদের রাজনীতি করতে, যাতে কোনোভাবেই কেউ একনায়কতন্ত্র কায়েম করে জনগণের বিপক্ষে না দাঁড়ায়। যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তার পরিণতি কী হবে সেটাই 32 নম্বরের বাড়ি দেখার জন্য তারা বলছেন যে এই 32 নম্বরের বাড়িটি দেখলেই তারা বুঝতে পারবেন যাতে ক্ষমতার শিখরে থাকলেও যাতে সাধারণ জনগণকে প্রতিপক্ষ না করেন, এমন মেসেজ কিন্তু এই 32 নম্বরের বাড়ি থেকে সাধারণ মানুষ দিয়েছেন।
ধানমন্ডি ৩২ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে ৫ আগস্টের পর রাজনীতির মাঠে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি জামায়াতের সাথে মত পার্থক্য থাকলেও আগামীর বাংলাদেশ সব ফ্যাসিবাদ বিরোধীদের। আমলারা যদি সতর্ক না হয় তাহলে তাদেরও হাসিনার মতো অবস্থা হবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক যতদিন না পর্যন্ত সে তার ভুল স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে এবং এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে। আওয়ামী লীগকে যতভাবেই বলা হোক না কেন সেটা বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না, জনগণ জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে চাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি ৩২-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের এককালীন অনুদান দেয়া শুরু হবে রোববার থেকে, যার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনে শহীদদের তালিকা গুরুত্বের সঙ্গে দেখছে। একই সাথে আহতদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনের সাথে ৭১-এর তুলনা করতে গিয়ে উপদেষ্টা বলেন, ৭১-এর শত্রু ছিল চিহ্নিত, লড়াইয়ের উভয় পক্ষ ছিল সশস্ত্র, তবে এবার লড়াই হয়েছে নিজেদের সাথে নিজের। তরুণরা এ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে। যত সময় গড়াবে গণতন্ত্রের এই আন্দোলনে আরও তরুণ যুক্ত হবে বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। আমাদের তরুণ যারা আহত হয়েছেন তাদের তালিকাও সম্পন্ন হচ্ছে। আমরা মনে করছি অতি দ্রুত আমরা এটাকে সম্পন্ন করতে পারবো। এদের পরিবারের পুনর্বাসনের জন্য, শহীদদের জন্য সরকার একটা এককালীন অনুদান ঘোষণা করেছে, যেটা আগামী রোববারে প্রধান উপদেষ্টা মহোদয় প্রথম শুরু করবেন তাদের হাতে এই অনুদানের চেক তুলে দিয়ে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে এই বৈঠক। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর 1টায়। জানা যায়, এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিদেশে অবস্থান করা স্থায়ী কমিটির অন্য সদস্যরা। আর গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১৫ বছর পর নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে এমন জনসভা করতে পেরে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জামায়াতের নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হয়ে যাওয়া দলটি হাসিনা পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই জড়ো হয় জেলার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের জন্য কেউ জীবন দেয়নি। সংস্কারের পরেই নির্বাচন হবে। ২০২৬ সালে নির্বাচন হয়েছিল দামি নির্বাচন,
আমরা সংস্কার ছাড়া এই ধরনের কোনো বাজে নির্বাচন এই দেশের জনগণ চায় না। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। ভোট ভাতের অধিকার, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পক্ষের কথা বলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এ সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। চাঁদাবাজি বন্ধ করতে তরুণ সমাজ আবারও যুদ্ধে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব, এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। আগামীতে সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষা, কৃষি ও শিল্প খাত পুনর্গঠনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের কথা জানায় নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী। জাওয়াদ মাহমুদ, এখন নারায়ণগঞ্জ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটকের 20 ঘণ্টা পর ছাড়া পেয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা। গেল রাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বিকেলে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে অভিনেত্রী শাওনকে হেফাজতে নেয় ডিবি। অন্যদিকে রাত 12:30টার দিকে ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে ডিবি পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তারা দুজনেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 5 আগস্টের পর অনেকেই টাকার বিনিময়ে ভাঙচুর হওয়া অবকাঠামো রক্ষা করেছে। পল্টনে বেলা 12টায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় কাউন্সিলে কথা বলেন তিনি। জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। যারা আবারও হত্যা ও জুলুমের রাজনীতি শুরু করবে, দেশের ছাত্র সমাজ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সংগঠনটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত র্যালি শেষে হুঁশিয়ারি দেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালি শুরু হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মুক্তাঙ্গনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সহ ঢাকা মহানগরের এবং কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, অমানবিক জুলুম নিপীড়ন করেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার। পেশি শক্তি দিয়ে শিবিরকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তারা। সংগঠনটির শহীদদের কথা স্মরণ করে বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। ইসলামী ছাত্র শিবির সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে। আপনাদের এই ফেসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উপযোগী মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। যারা আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে
ছুটির দিনে লেখক পাঠকের আড্ডায় মুখরিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। চলে যাচ্ছি তার কাছে। মিম, ছুটির দিনের সন্ধ্যা, যেহেতু ক্রেতা দর্শনার্থীদের ভিড় নিশ্চয়ই বেশি রয়েছে, জানাবেন যে আজ যে বইগুলো এসেছে তার মধ্যে কোন ধরনের বই বেশি এসেছে এবং বেচা বিক্রি কেমন চলছে, বিক্রেতারা কি বলছেন? আজ মেলার সপ্তম দিনে নতুন বই এসেছে 184টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 454টি। আর এর মধ্যে সব থেকে বেশি রয়েছে কবিতার বই। বরাবরই বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো বইমেলায় আসে তার মধ্যে বেশিরভাগই থাকে কবিতার বই। তবে পাঠকরা আসলে কোন ধরনের বই বেশি কিনছেন সেটি বলা বেশ মুশকিল, কারণ প্রতিটি স্টল ঘুরে দেখা যাচ্ছে যে যেই স্টল বা যেই প্যাভিলিয়নগুলো যারা যেই ঘরানার বেশি বই বিক্রি করে থাকে তাদের পাঠক আসলে সেই রকমই হয়ে থাকে। এক একজন পাঠকের পছন্দ এক এক রকম। কেউ উপন্যাস পড়তে পছন্দ করেন, কারো বা কবিতাই সঙ্গী, কারো আবার ছোট গল্প ভালো লাগে, কেউ বা রম্য লেখা পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে বইয়ের যে চাহিদা সেটি আসলে পাঠকের কাছে সবার কাছে আছে। আর আপনি আরেকটি কথা বলছিলেন যে ছুটির দিন হওয়ায়, হ্যাঁ একদমই নিঃসন্দেহে এত পরিমাণ ভিড় রয়েছে এবং আজকের বইমেলার চিত্রটা খুবই সুন্দর, কারণ আজকে আসলে শিশু থেকে শুরু করে প্রবীণ সব বয়সী পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বাংলা একাডেমির প্রাঙ্গণে যেমন আজ মানুষ যাচ্ছেন, কারণ সেই সাইটটাতে সব থেকে বেশি গবেষণাধর্মী যে বইগুলো থাকে, তাই সেখানে দেখা যায় তরুণ যারা পাঠক থাকেন তারা খুব কমই যায়। একটা ঘরানার পাঠক তরুণ যারা একদমই শুধুমাত্র গবেষণাধর্মী বই পড়তে পছন্দ করেন তারাই সেখানে যায়। তবে গবেষণাধর্মী বইয়ের পাশাপাশি প্রতিষ্ঠান ভিত্তিক যে বইগুলো থাকে সেই বইগুলো কিনতে মাঝবয়সী পাঠকরাও কিন্তু আজ বাংলা একাডেমির প্রাঙ্গণে যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে সেখান থেকে ঘুরে আসলাম এবং সেখানেও পাঠকের সংখ্যাটা বেশ বেশি অন্যান্য দিনের তুলনায়। এবং অন্যান্য দিন লিটল ম্যাগাজিন চত্বরে কিন্তু আমরা দেখি যে তেমন একটা পাঠকের সংখ্যা থাকে না। তবে আজ আসলে যারা পুরনো পাঠক রয়েছেন, যারা প্রতি বছরই আসলে বইমেলায় আসেন, তারাও একটু নেড়ে চেড়ে সেখানে দেখছেন, বইগুলো ঘুরে ফিরে দেখছেন এবং সবকিছু মিলিয়ে আসলে প্রতিদিনই মেলায় নতুন নতুন বই যুক্ত হচ্ছেন এবং সেই সঙ্গে নতুন নতুন পাঠকরাও যুক্ত হচ্ছেন। স্টলের বিক্রয় কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন অন্যান্য দিনের তুলনায় আজ বেচা বিক্রি ভালোই হয়েছে এবং সপ্তাহখানিক সময় তো লাগে যে কোনো একটা মেলা জমতে, তাই আজকে থেকে বলা চলে যে একদম অমর একুশে বইমেলা। তারা বলছেন আজ যেভাবে বেচা বিক্রি হয়েছে সেভাবে যদি বেচা বিক্রি আগামী দিনগুলোতে হয় তাহলে বলাই চলে যে আসলে মেলা কিন্তু পুরোপুরি জমে উঠেছে। এবং সেই সঙ্গে পাঠকরা যারা আছেন তারা শুধুমাত্র কিন্তু লেখকদের পছন্দের নিজেদের পছন্দের লেখকদের বই অটোগ্রাফ সহ কিনছেন, তারা ফটোগ্রাফ সহ, যেহেতু এখন আসলে ফটোগ্রাফেরও যুগ, তাই অটোগ্রাফ সহ ফটোগ্রাফ নিয়েই তারা আসলে সেই বইগুলো কিনছেন। এটি আসলে তাদের বেশ পরিতৃপ্তির ব্যাপার, যেটি বইমেলা থেকে বই কেনার আনন্দ বলা চলে। তবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম। সবজিতে ভরপুর রয়েছে বাজার। 100 থেকে 150 টাকার ব্যাগ ভরছে ক্রেতাদের। তবে ভরা মৌসুমে আর আমদানি সত্ত্বেও চালের বাজার অপরিবর্তিত রয়েছে। অনেক ক্রেতার পকেটে টান পড়েছে ভোজ্য তেল কিনতে গিয়ে। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা, যাতে করে চাপ পড়েছে খোলা তেলের বাজারে। আরও জানাচ্ছেন ওমর ফারুক। শীত মৌসুমের বেশিরভাগ রবি শস্য এখন বাজারে সয়লাভ। পর্যাপ্ত সরবরাহে শহর নগরেও ক্রেতাদের নাগালে বিভিন্ন ধরনের সবজি। 100 থেকে 150 টাকায় ব্যাগ ভর্তি সবজি কিনতে পারছেন ক্রেতারা। মৌসুমি সবজিগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আলুটা একটু সস্তা পেলাম দেখে নিচ্ছি, এই 30 টাকা বলছে, না তো 80 টাকা করে কিনেছি এই কিছুদিন আগেও। কাঁচামালটার দাম অনেক কম আছে গত বছরের থেকে, এবার অর্ধেক। শীতের শাকসবজি এগুলো একটুখানি সহনীয় পর্যায়ে আছে। তবে এ সপ্তাহে চালের বাজারে দর না বাড়লেও কিছুটা অস্বস্তি ক্রেতাদের। দেশে পর্যাপ্ত উৎপাদন এবং ভারত ও মিয়ানমার থেকে আমদানির পরও অপরিবর্তিত চালের বাজার। খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকায়, আর নাজিরশাইল 78 থেকে 85 টাকায়। চিনিগুড়া চাল 120 থেকে 125 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। ভরা মৌসুমেও চালের দাম অপরিবর্তিত থাকায় বিক্রেতারা দুষছেন মিল মালিকদের। চালের দাম আমি আজকে আতপ চাল কিনছি, শুধু পোলাওয়ের চাল, ওটা 120 টাকা করে কিনছি আর কি। যারা মিল মালিক
যারা বড় বড় কোম্পানি, এদের কারণে বাজার আজকে এই অবস্থা। চালের দাম কম তৈলে কমায় তৈলে সিন্ডিকেট ভাঙতে হবে। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বোতলজাত তেল পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা, যে কারণে খোলা তেলে ঝুঁকছেন ক্রেতারা। আর এ কারণেই খোলা তেলেও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। বিক্রেতাদের অভিযোগ, বাজারে বোতলজাত ও খোলা দুটোতেই কৃত্রিম সংকট রয়েছে। তারপরও যা মিলছে, পাইকারি বিক্রেতারা প্রতি কার্টন সয়াবিন তেলের সাথে শর্ত জুড়ে দিচ্ছে অন্যান্য পণ্য নেয়ারও। 5 লিটার বোতল ছিল 850 টাকা। গত পরশুতে জিগাইলাম, বলতেছে যে ওর সাথে আপনার 1 কেজি এই যে চিনি, 1 কেজি পোলার চাউল নেওয়া লাগবে। আমরা কিছু সদাই নেন, তারপরে আমরা তেলে দিতে পারি, তাহলে আমাদের কিছুটা পোষায়। 2 টাকা তেলে কোনো লাভ, তেমন লাভ নাই। সব তেলে বাজার আছে, কিন্তু চাহিদা অনুযায়ী নাই। হয়তো আমার লাগবে 5 কার্টন, আমার 1 কার্টন 2 কার্টন। তেল বাজার খুবই শর্ট, কাস্টমারের সাথে তো অত করা যায় না, আবার সব কাস্টমার তো দিতেও পারি না। অন্যদিকে মুদি বাজারে দামের তেমন হেরফের নেই। আমদানির মসুর ডাল 105 থেকে 110 ও দেশি চিকন মসুর ডাল 130 টাকা। মুগ ডাল 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর ছোলার প্রতি কেজি দর 120 থেকে 130 টাকা। ওমর ফারুক, এখন, ঢাকা। নিজ অঞ্চলের মানুষের টাকায় সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের মডেল নিয়ে 7 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছেন 25% রোগী, বাকিরাও পাচ্ছেন ভর্তুকি মূল্যে। দেশের বিভিন্ন অঞ্চলে এই মডেলে হাসপাতাল গড়ে উঠলে ঢাকামুখিতা কমবে, সঙ্গে কমবে খরচ ও ভোগান্তি। এমন যে কোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। সিলেট ঘুরে অনিল পালের ছবিতে আরও দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদন। টাকার অভাবে বাঁচার আশা হারিয়ে ফেলেছিলেন কিডনি বিকল হওয়া জাহানারা বেগম। দীর্ঘ 4 বছর ধরে তার পরীক্ষা নিরীক্ষা ও সকল ডায়ালাইসিসের দায়িত্ব নিয়েছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ভর্তুকি মূল্যে এখানে ডায়ালাইসিসের সর্বোচ্চ খরচ 1600 টাকা হলেও বিনামূল্যে জীবন বাঁচাতে পেরে আপ্লুত 4 সন্তানের জননী। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার স্বামী গাড়ি চালায়, তো মারা যেতাম যদি এরকম সুযোগ সুবিধা না পাইতাম, তো মারা যেতাম বাচ্চা কিন্তু অসহায় যেতে। 25 সালে নতুন ভবন উদ্বোধন হলেও দীর্ঘ 7 বছরে 18,000-এর বেশি মানুষ, প্রায় 70,000 বার ডায়ালাইসিস নিয়েছেন, যাদের 25% পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সময় যা পৌঁছে গেছে 40%। 2024-এ ডায়ালাইসিস নেয়া 18,000-এর 5,500 সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিলেও বাকিরা অবস্থাভেদে সেবা নিয়েছে 1600, 1000 ও 500 টাকায়। সপ্তাহে 2টা দিতেছি, 2টার মধ্যে একটা ফ্রি পাচ্ছি আর একটা টাকা দিয়ে দিচ্ছি। সবাইকে আমার সেম সেবা দেয়, আর কে হাফ ফ্রি কে ফুল ফ্রি, এটা মানে আমাদের কাছে কোনো ইয়ে নাই। ট্রেনিং প্রাপ্ত আমরা 2 বছরের আছে, 4 বছরের আছে, 16 বছরের আছে, 15 বছরেরও আছে। মূলত সিলেট অঞ্চলের দেশি ও প্রবাসীদের সাহায্যে চলছে হাসপাতালটি। শহীদ শামসুদ্দিন ফাউন্ডেশনের হাত ধরে যাত্রা শুরু হবার পর 8 কোটি টাকা অর্থ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ জাকি হোসেন, ব্র্যাক ব্যাংক ও আরও অনেকে। ডায়ালাইসিস সেবা মূল হলেও শতাধিক শয্যার হাসপাতালে শিগগিরই চালু হবে আইসিইউ। ভবিষ্যতে বড় সার্জারির পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টির আশ্বাস কর্তৃপক্ষের। আমেরিকার স্ট্যান্ডার্ডে সেবা নিশ্চিত করার আশ্বাস হাসপাতালটির চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের। আমি কোনোদিন আমার সিলেটের বাইরে কার কিছু পয়সা চাইনি। আমার বরিশালের বন্ধু, সে 10 লাখ টাকা দিয়ে চাইল, আমি নিব না। কেন? তুই বরিশালে কর, আমি হেল্প করবো। আমি যদি তোর কাছে পয়সা আমি মডেল তো দিবি না। যে অঞ্চলের মানুষকে দিয়ে অঞ্চলকে উন্নত করার যে মডেল আমরা তৈরি করব, সেটা দেখার পরে যে মানুষকে উৎসাহ হচ্ছে। বড় ডোনেশন বলতেছি ধরো 3-4টা ফ্যামিলি, কিন্তু আমরা চাচ্ছি বড় ডোনেশন থেকে আস্তে আস্তে আমরা ছোট ডোনেশনে যাব। কয়েক কোটি টাকা মূল্যের দান করা জমিতে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরে এই আনন্দে উচ্ছ্বসিত জমির মালিক। যখন লোকজন আসে, পা ফুলা, হাত ফুলা, শরীর পুরা, খুব কষ্ট করে আসে, যাওয়ার সময় দৌড়িয়া বাড়িতে যায়। এইটাই আমার খুব আনন্দ পাই। নিজ অঞ্চলের মানুষের অর্থেই সেই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নতুন মডেলে সহযোগিতা করার আশ্বাস সমাজ কল্যাণ উপদেষ্টার। যারা বিদেশে আছেন তারা এখানকার প্রফেশনাল টিমের সাথে যৌথভাবে কটা প্রকল্প করেছে, আমার মনে হয় নগণ্য। এই প্রকল্পের মধ্যে থেকে একটা নতুন স্রোত তৈরি হলো। মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এটাকে সম্ভব করে দেওয়া এবং এটাকে একটা রেগুলেশনের আন্ডারে রাখা।
বিআইডিএস এর তথ্য বলছে যারা নিয়মিত ডায়ালাইসিস নেন তাদের প্রতি মাসে 46,000 টাকা খরচ করতে হয়। তাই জীবনের কোনো না কোনো সময় 93% ডায়ালাইসিস গ্রহণকারীকে তীব্র অর্থ সংকটে ভুগতে হয়, অনেকে বাধ্য হন বন্ধ করে দিতে। কিন্তু সিলেটে দেশি এবং প্রবাসী বিপুল সংখ্যক মানুষ দানের মাধ্যমে যে বিশাল 10তলা হাসপাতাল তৈরি করেছেন, এখানে মানুষের বাঁচার আশা তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিডনি রোগের কারণে ডায়ালাইসিসের অভাবে অন্তত অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব হয়। মুজাহিদ শুভ, এখন সিলেট। ওমরা পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেয়ার বাধ্যকতা প্রত্যাহার করেছে দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন। 6 ফেব্রুয়ারি এক নতুন বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। সৌদি আরবে হজ করতে গেলে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বাধ্যতামূলক ছিল। এ কারণে বাংলাদেশি হজ যাত্রীদের এই টিকা বিনামূল্যে সরবরাহ করে আসছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর ওমরা বা ভিজিট ভিসায়ও এই টিকার বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করে সৌদি সরকার। 10 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। এরই সাথে শেষ করছি শান্তবাজার। তবে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে, জাপানি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষায় হামলা বন্ধে নাগরিকদের আহ্বান। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির স্থায়ী কমিটির। দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে জামায়াতের আমির। বাজারে কাটছেই না বোতলজাত সয়াবিন তেলের সংকট। চট্টগ্রামে চালের দর কমলেও রাজধানীতে অপরিবর্তিত। সবজির বাজারে স্বস্তি। বিপিএল ফাইনালে 195 রানের টার্গেট দিয়েছে চিটাগাং কিংস। এবারও চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে চায় ফরচুন বরিশাল। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।